প্রিয় ছাত্ররা, আমি তোমাদের ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পড়াচ্ছি। গতদিন যে ক্লাস নিয়েছি তারপরে আজকে পরবর্তী ক্লাস। আমাদের আজকের টপিক শিল্প সমাজের সমালোচনা নানা দিক। ইউরোপে শিল্প বিপ্লব ঘটে যাবার পর সামাজিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসে। পুঁজিপতি বা মালিক শ্রেণীর হাতে প্রচুর টাকা পয়সা চলে আসে, শ্রমিকরা আরও দরিদ্র হতে থাকে, মালিকরা তাদেরকে শোষণ করতে থাকে, তাদেরকে দিয়ে প্রচুর কাজ করিয়ে নিয়ে নামমাত্র মজুরি দিয়ে তাদেরকে অর্থনৈতিক দুরবস্থার একদম সংকটের গভীরে ঠেলে দেয়। যার ফলে কি হয়, আর্থিক বৈষম্য, শ্রমিকের দারিদ্র্য, দুরবস্থা, এই সমস্ত নানা কারণে যারা সমাজতান্ত্রিক চিন্তাবিদ তারা কিন্তু নানাভাবে এই শিল্প ব্যবস্থার সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তারা নানাভাবে সমালোচনা করতে থাকেন। তাদের মতে শ্রমই সম্পদের উৎস, অর্থাৎ শ্রমের মাধ্যমেই সম্পদ তৈরি হয়। কাঁচামাল বা র মেটেরিয়াল প্রকৃতির সম্পদ এবং তাতে কিন্তু সকলের সমান অধিকার। কাঁচামাল থেকে তাই উৎপাদিত পণ্যের বিক্রি, কাঁচামাল থেকে যে উৎপাদিত পণ্য হয় সেটা বিক্রির মাধ্যমে যে মুনাফা বা লাভ, প্রফিট আসে সেটা মালিকের কাছে, সেটা মালিকের নয়, সেটা শ্রমিকেরই প্রাপ্য। এই প্রসঙ্গে প্রথমেই আমরা আলোচনা করব যে সমাজতান্ত্রিক সমালোচনা। সমাজতান্ত্রিক সমালোচনা আবার দুটো পর্যায়ে বিভক্ত। এক হচ্ছে কার্ল মার্কস পূর্ববর্তী সমালোচনা, যাকে বলা হয়েছে ইউটোপিয়ান সমালোচনা, এবং দ্বিতীয়ত হচ্ছে ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্কসের সমালোচনা। তাহলে প্রথমেই চলে যাব কার্ল মার্কস পূর্ববর্তী আলোচনা বা ইউটোপিয়ান সমালোচনা। এই সমালোচনা করতে গিয়ে প্রথমেই আমরা যে শব্দটার সঙ্গে পরিচিত হই সেটা হচ্ছে ইউটোপিয়ান। UTOPIAN, ইউটোপিয়ান। এই ইউটোপিয়ান শব্দটার বাংলা হয় ইউটোপিয়। ইউটোপিয় কথার অর্থ হচ্ছে অবাস্তব বা কাল্পনিক, ইংলিশে হয় ইমাজিনারি। 16 শতকে টমাস মোরের লেখা ইউটোপিয়া নামক গ্রন্থে টমাস মোর এক আদর্শ কাল্পনিক দ্বীপের বর্ণনা দেন, যেখানে ব্যক্তিগত সম্পদ বা মালিকানার অস্তিত্ব নেই। তাই সামাজিক ক্ষেত্রে শ্রেণী বৈষম্য খুব স্বাভাবিকভাবেই নেই। আশা করি বোঝাতে পারলাম। মানুষের হাতে যদি ব্যক্তিগত সম্পদের মালিকানা না থাকে সেক্ষেত্রে শ্রেণী বৈষম্য থাকবে না। কারুর হাতে বেশি, কারুর হাতে কম থাকলে তবেই না বৈষম্য হয়, অর্থাৎ বিভাজন হয়, শ্রেণী বিভাজন হয়, সামাজিক শ্রেণী বিভাজন। সেই সামাজিক শ্রেণী বৈষম্য নেই। ফ্রান্সের আদি সমাজতন্ত্রী, যাকে বলা হয় ফ্রান্সের আদি সমাজতন্ত্রবাদের গুরু, সেই সিমোর শিষ্য শার্ল ফুরিয়ের, অনেক বইতে আছে চার্লস ফুরিয়ের, ঠিক নয় এটা, শার্ল ফুরিয়ের, ব্রিটিশ সমাজতন্ত্রী রবার্ট আওয়েন প্রমুখ সমাজতন্ত্রীরা যে আদর্শ শোষণহীন, শ্রেণী বৈষম্যহীন সমাজের কথা বলেছেন তা অবাস্তব ও কাল্পনিক। তাই তাদেরকে ইউটোপিয়ান সমাজতন্ত্রী বলা হয়। এবার আমরা জেনে নেব সংক্ষেপে কারা কী বলেছিলেন। সিমো বলেছিলেন যে সামাজিক সমস্যা বুঝতে আর্থিক সমস্যাকে বিচার করা দরকার। একটা রাষ্ট্রের সামাজিক সমস্যার গভীরে যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা বা আর্থিক সমস্যা। তার মাধ্যমেই সামাজিক সমস্যাকে বিচার করা সম্ভব। তিনি অভিজাতদের আইডল ক্লাস বা অলস শ্রেণী বলে সমালোচনা করেন। শার্ল ফুরিয়ের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলি ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোকে কিভাবে গ্রাস করে নিচ্ছে, সর্বনাশ করছে তার সমালোচনা করেন। তিনি বলেন শিল্প সমাজে সম্পদের বিকেন্দ্রীকরণ প্রয়োজন। এছাড়াও তিনি বলেন যে অগণিত মেহনতি মানুষের স্বার্থে রাষ্ট্রের আর্থিক যে ব্যবস্থা তার একটা পুনর্গঠন প্রয়োজন। কিন্তু কিভাবে পুনর্গঠন প্রয়োজন তার ব্যাখ্যা তিনি কিন্তু সেভাবে করেননি। ব্রিটিশ সমাজতন্ত্রী রবার্ট আওয়েন তার আ নিউ ভিউ অফ সোসাইটি এবং রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার্ক অফ আ প্ল্যান ফর রিভিলিং পাবলিক ডিস্ট্রেস, আবার বলছি, রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার্ক অফ আ প্ল্যান ফর রিভিলিং পাবলিক ডিস্ট্রেস, এই বইতে তিনি শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নে পরিণত করে শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য আরও বেশি উদ্যোগী হতে পরামর্শ দেন। এবং
ব্রিটিশ সমাজতন্ত্রী এই রবার্ট আওয়েন তিনি নিজে শুধুমাত্র বই না লিখে তিনি নিজে 1800 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের নিউ ল্যানার্ক শহরে একটা মডেল ফ্যাক্টরি বা আদর্শ কারখানা স্থাপন করে সেখানে তিনি দেখাতে চান অন্যান্য শিল্পপতিদের যে মালিক স্বার্থ ক্ষুণ্ণ না করেও কিভাবে শ্রমিকদের জীবনযাত্রার মানের উন্নতি করা যায়। এখানে তিনি অর্থাৎ এই নিউ ল্যানার্ক শহরে যে তিনি মডেল ফ্যাক্টরি তৈরি করেন তার আশেপাশে তিনি শ্রমিকদের জন্য স্বাস্থ্যসম্মত উপযুক্ত আবাসগৃহ অর্থাৎ তাদের থাকার জায়গা, তার সঙ্গে সঙ্গে সমবায় বিপণী, তার সঙ্গে সঙ্গে তাদের সন্তান সন্ততিদের জন্য বিদ্যালয়, সুচিকিৎসা ব্যবস্থা, অসুস্থ অবস্থায় বা বৃদ্ধ বয়সে যাতে মানুষ শ্রমিকরা বেঁচে থাকতে পারে সুস্থভাবে তার জন্য পেনশনের ব্যবস্থা, সব কিছু তিনি করেন। তার উদ্দেশ্য ছিল তার এই উদ্যোগ দেখে যদি অন্যান্য শিল্পপতিরা এগিয়ে আসেন এবং তারাও সেইভাবে কারখানা প্রতিষ্ঠা করেন তাহলে সমাজ থেকে কিন্তু এই শ্রেণী বৈষম্য বা শ্রমিকদের এই আর্থিক দুরবস্থা অনেকটাই দূর হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। যাই হোক, তাহলে এইবার আমরা চলে যাব ফ্রেডরিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কসের সমালোচনা। কার্ল হেনরিক মার্কস কে আধুনিক সমাজতন্ত্রবাদের জনক বলা হয়। তার বিশিষ্ট বন্ধু এবং সহযোগী ফ্রেডরিক অ্যাঙ্গেলস কার্ল মার্কসের সাথে যৌথভাবে 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা বাংলায় হয় কমিউনিস্ট ইস্তেহার তিনি প্রকাশ করেন। এই কমিউনিস্ট ইস্তেহারেই প্রথম আধুনিক সমাজতন্ত্রের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া হয়। এই ইস্তেহারেই প্রথম বলা হয় মানব সমাজের ইতিহাসই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। আবার বলি, মানব সমাজের ইতিহাসই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। 1867 খ্রিস্টাব্দে মার্কসের দাস ক্যাপিটালের মাধ্যমে বিশ্বের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে শ্রেণী সংগ্রামের মাধ্যমে অর্থাৎ ক্লাস স্ট্রাগলের মাধ্যমে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। দাস ক্যাপিটাল ছাড়াও কার্ল মার্কস তাঁর ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, পভার্টি অফ ফিলোসফি, ভ্যালু, প্রাইস অ্যান্ড প্রফিট এবং সিভিল ওয়ার ইন ফ্রান্স এই সমস্ত গ্রন্থের মাধ্যমে তার সমাজতান্ত্রিক চিন্তাভাবনার প্রসার ঘটান। প্রশ্ন হলো যে মার্কস ও অ্যাঙ্গেলস কীভাবে তাদের চিন্তাভাবনাকে ব্যাখ্যা করেন। এই বিষয়টি জানতে গেলে আমাদের ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে। যদিও মার্কস তার ব্যাখ্যাকে দুভাগে ভাগ করেছিলেন, একটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, একটা ঐতিহাসিক বস্তুবাদ। কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদ যেহেতু তোমাদের বইতে নেই সে সম্পর্কে আমি আর যাচ্ছি না, আমি ঐতিহাসিক বস্তুবাদটাকেই সংক্ষেপে আলোচনা করছি। তাহলে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা বা ঐতিহাসিক বস্তুবাদ যাকে বলা হয় হিস্টোরিক্যাল ডায়ালেকটিজম, সেই মার্কসের মতে একটা রাষ্ট্রের সভ্যতা, সমাজ, সংস্কৃতি, ধর্ম সব কিছুই কিন্তু চালিত হয় মূলত অর্থনীতির দ্বারা। অর্থাৎ এই সমস্ত কিছু নিয়ন্ত্রক হলো, পরিচালক হলো অর্থনীতি। উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে ইতিহাসের গতিপথ নির্ধারিত হয়। তার মতে প্রকৃতির রাজ্যে এবং মানব সভ্যতায় প্রতিনিয়ত দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি হচ্ছে এবং এই দ্বন্দ্ব ও সংঘাতের মাধ্যমে পুরনো ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়ে তার থেকে নতুন এবং উন্নততর ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। আবার দ্বন্দ্ব ও সংঘাত হচ্ছে, আবার সেটা ধ্বংস হয়ে গিয়ে তার থেকে পুরনো নতুন ও উন্নততর ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। মার্কস একে বলেছেন থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। থিসিস হচ্ছে যে ব্যবস্থা চলছে, অ্যান্টিথিসিস হচ্ছে সেই ব্যবস্থার মধ্যে থেকে এমন কিছু উপাদান কাজ করছে যেটা সেই ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে, সেটা হচ্ছে অ্যান্টিথিসিস। তার ফলে থিসিস এবং অ্যান্টিথিসিস এই দুটি যে বলতে পারো দুটি যে পরস্পর বিরোধী শক্তি, সেই দুটির মধ্যে যে সংঘাত বা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলে নতুন যে উন্নততর ব্যবস্থার সৃষ্টি হচ্ছে তাকে মার্কস বলেছেন সিনথেসিস। সিনথেসিস কথার বাংলা অর্থ দাঁড়ায় সংশ্লেষ, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ তোমরা পড়েছ। কাজেই মার্কস বলেছেন থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিসের মাধ্যমে পুরানো ব্যবস্থা ধ্বংস হয়ে তার থেকে নতুন ও উন্নততর ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ইতিহাসের গতিপথকে দেখিয়েছেন। প্রাচীন যুগে একদম যখন মানব সভ্যতার আদি পর্বে মানুষ কিন্তু ছিল আদিম সাম্যবাদী ব্যবস্থা,
সেই সময় মানুষ আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থার মধ্য দিয়েই চলতো, অর্থাৎ মানুষ তখন একসাথে বাস করত। গুহাবাসী মানুষ বা অরণ্যচারী মানুষ, তখন তারা যা নিয়ে আসতো, জোগাড় করতো, তখন তারা তো ফুড প্রডিউসার ছিল না, তারা ছিল ফুড গ্যাদারার, খাদ্য সংগ্রাহক ছিল। যা খাবার জোগাড় করতো তারা সেগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে খেত। পরবর্তী সময় যখন মানুষ বন জঙ্গল কেটে নতুন চাষের জমি বার করলো, তারা যখন চাষাবাদ করতে শিখলো, যখন বনের পশুকে বশ মানিয়ে তারা গৃহপালিত পশু হিসেবে পোষ মানাতে শিখলো, সেই সময় থেকে মানুষের মধ্যে কিন্তু চিন্তা এলো এটা আমার। এই যে আমার চিন্তা এলো, কার্ল মার্কস বলছেন এখান থেকেই কিন্তু শুরু হলো সামাজিক শ্রেণী বিভাজন। যার কাছে বেশি জমি, যার কাছে বেশি গবাদি পশু, সে বেশি শক্তিশালী। আমরা বৈদিক যুগে দেখতে পাই যে গরুকে কেন্দ্র করে রাজাদের মধ্যে যুদ্ধ হতো, একে বলা হতো গাভিষ্টি। যার কাছে যত বেশি গরু সে তত বেশি শক্তিশালী। কাজেই এটা একটা উদাহরণ দিলাম তোমাদের। অর্থাৎ সম্পদের ওপর নির্ভর করে সামাজিক শ্রেণী বৈষম্য শুরু হয় এর পরবর্তী সময়, এবং এর ফলে কি হয়, যারা অন্যের জমি দখল করে, অন্যের শুধু জমি নয়, সঙ্গে সঙ্গে যে অঞ্চল দখল করলো সেখানকার মানুষদেরকেও নিয়ে এসে তারা নিজেদের দাস হিসেবে বা স্লেভ হিসেবে তারা কিন্তু নিজেদের কাজে লাগায়, বিভিন্ন কায়িক শ্রমের কাজে লাগায়। এইভাবে দাস ব্যবস্থার উদ্ভব হয়। দাস ব্যবস্থার মধ্যে থেকে দাস শ্রমিকদের বিদ্রোহ, রোমে হয়েছিল বিখ্যাত দাস শ্রমিক স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ। এই বিদ্রোহের বারংবার দাস শ্রমিকদের বিদ্রোহের ফলে দাস ব্যবস্থা ভেঙে পড়ে, আরও নানা কারণ ছিল। দাস ব্যবস্থা ভেঙে পড়ে এবং তার থেকে নতুন উন্নততর ব্যবস্থা হয় ফিউডালিজম বা সামন্ত প্রথা। ইউরোপে ছড়িয়ে পড়ে, ভারতবর্ষেও আমরা দেখতে পাই গুপ্ত যুগে তোমার সামন্ত প্রথা ছিল। এইভাবে সামন্ত প্রথা চলতে থাকে। আস্তে আস্তে সামন্ত প্রথাও কিন্তু সামন্ত প্রথাতেও ভাঙন ধরে এই একই কারণে। কী কারণে না, ওই পুরনোর সাথে নতুনের দ্বন্দ্ব বা সংঘাত, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস, এর মধ্যে দিয়ে কিন্তু যথারীতি আবার সামন্ত ব্যবস্থায় কিন্তু ভাঙন ধরে, সামন্ত ব্যবস্থার পতন ঘটে, আধুনিক যুগের সৃষ্টি হয়, ফ্যাক্টরি প্রথা, কলকারখানার যুগ, এবং তার মধ্যে দিয়ে আবার নতুন দুটো শ্রেণীর সৃষ্টি হয়ে যায়। একটা মালিক বা পুঁজিপতি শ্রেণী, একটা শোষিত বা শ্রমিক শ্রেণী। মালিকরা দিন দিন উৎপাদিত পণ্যের মুনাফাকে নিজেদের ভাঁড়ারে জমিয়ে আরও বড় লোক হতে থাকে, আর শ্রমিক শ্রেণী তারা দিন দিন মালিকদের শোষণ অত্যাচারের ফলে আরও বেশি গরিব থেকে গরিবতর হতে থাকে। এইভাবে দুটো শ্রেণীর সৃষ্টি হয়। মার্কস বলছেন তাই এদের মধ্যেও সংঘাত অনিবার্য, এবং এই সংঘাতের ফলে একসময় কী হবে, শ্রমিক শ্রেণী জয়লাভ করবে, তার ফলে নতুন শ্রেণীহীন, শ্রেণী বৈষম্যহীন একটা সমাজের জন্ম নেবে, যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে না, সব সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি হবে এবং সবাই সেটা সমানভাবে ভাগ করবে। অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন যে সর্বহারা শ্রমিক শ্রেণী নিজেদের অর্থনৈতিক স্বার্থে মালিকদের সঙ্গে সংঘাতে জড়াবে এবং সেই সংঘাতের ফলে নতুন রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হবে। তোমরা যদি প্রশ্ন করো যে স্যার এরকম কি হয়েছিল, ইতিহাস বলছে হ্যাঁ হয়েছিল। কোথায় হয়েছিল না, 1917 সালে রাশিয়ায় হয়েছিল। বিশিষ্ট রুশ বলশেভিক নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, যাকে আমরা চিনি লেনিন নামে, তার নেতৃত্বে রুশ বিপ্লব হয়েছিল এবং রোমানভ বংশের শাসক জার দ্বিতীয় নিকোলাস, তার শাসন ব্যবস্থার পতন হয়েছিল। রুশ বিপ্লব হয়েছিল, 10 দিনে হয়েছিল সেই রুশ বিপ্লব, এবং তার মধ্যে দিয়ে কিন্তু মেহনতি মানুষের সরকার, সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে ব্যক্তিগত মালিকানা, সম্পদের ব্যক্তিগত মালিকানা ছিল না, সব সম্পদ কিন্তু রাষ্ট্র অধিগ্রহণ করে নিয়েছিল, যার ফলে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কাজেই সেই কারণেই কার্ল মার্কস দুনিয়ার সমস্ত মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিয়েছেন। দুনিয়ার মজদুর এক হও, সর্বহারার শৃঙ্খল ছাড়া আর হারাবার কিছু নেই, জয় করবার জন্য আছে সারা দুনিয়া। এই ভিডিওতে আমি শিল্প সমাজের সমালোচনার নানা দিক বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমি পড়াবো শিল্প বিপ্লব থেকে কিভাবে উপনিবেশের জন্ম হয়। ধন্যবাদ।